সো গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই ভালো রয়েছেন। তো অডিও আর ভিডিও তাহলে এখন সবটাই ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, তো চলুন তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রোটিনের ব্যাপারে। আমরা আগের দিনকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট শুরু করেছিলাম, যার মধ্যে কার্বোহাইড্রেটটা কমপ্লিট করেছি। আজকে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা শুরু করছি। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আরেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট শুরু করছি, অর্থাৎ প্রোটিন নিয়ে কথা বলবো। ফান্ডামেন্টালের ক্ষেত্রে আমরা প্রোটিনের ব্যাপারে কিছুটা জেনে এসেছি। প্রোটিন কি জেনেছিলাম? যে প্রোটিন হচ্ছে আমাদের বডির এমন একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে শুরু থেকে শেষ পর্যন্ত যাকে ছাড়া আমাদের চলবে না, সেইটা হচ্ছে প্রোটিন। অর্থাৎ আমাদের বডি তৈরি করতে গেলে, বডির গ্রোথের জন্য, অর্থাৎ একটা বিল্ডিং, তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটার জন্যই দরকার হচ্ছে প্রোটিন। কারণ হিউম্যান বডিতে আমরা দেখেছিলাম একটা সেল দিয়ে কিন্তু আলটিমেটলি একটা হিউম্যান বডি স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে এই যে একটা সেল, সেল থেকে সেল জেনারেট হতে হতে সেখান থেকে টিস্যু, সেখান থেকে একটা অর্গ্যান বা একটা সিস্টেম বা একটা টোটাল হিউম্যান বডির যে স্ট্রাকচার, এই যে পুরো ঘটনাটা ঘটছে, এর মধ্যে আলটিমেটলি তাহলে কি পাচ্ছি? অনেক সেল পাচ্ছি। এই সেলটা কি দিয়ে তৈরি হচ্ছে? সেলটা তৈরি হচ্ছে প্রোটিন থেকে। এবং এই যে প্রোটিন, প্রোটিনের যদি নামটাকে আমরা ভাঙি তাহলে দেখা যায় এই প্রোটিন কথাটা একটা গ্রিক ওয়ার্ড, যেটার মানে হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্স বোঝায়। অর্থাৎ প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনের ইম্পর্টেন্সটাই এত প্রাইমারি স্টেজ, অর্থাৎ একটা ভ্রূণ অবস্থায় একটা ছোট সেল, একটা সিঙ্গেল সেল যখন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজ। তারপরে গিয়ে বাকি বডি স্ট্রাকচার তৈরি হবে। এই যে প্রাইমারি স্টেজ, এটা সম্ভব একমাত্র প্রোটিনের জন্য। তাই জন্য প্রোটিনের নামকরণ করা হয়, টু মিন দ্যাট টু টেক দ্য ফার্স্ট প্লেস, একদম প্রাইমারি অবস্থাটার জন্য। এবং এই প্রোটিনটাকে আমরা বলছি তো ঠিকই, বাট প্রোটিন মানে কি? প্রোটিন হচ্ছে গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিডস। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে জুড়ে জুড়ে তৈরি হয় একটা প্রোটিন। মানে এই যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এদেরকে তো আলাদা আলাদা নাম দিয়ে আমি বলতে পারবো না, তাই এদেরকে একসঙ্গে বলা হচ্ছে প্রোটিন। তাই এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে, এদেরকে আমরা বলছি বিল্ডিং ব্লক। যে অ্যামাইনো অ্যাসিড আমার শরীরে যেমন কাজ করছে, সেই অনুযায়ী আমার বডিতে কখনো গ্রোথ হচ্ছে বা কখনো ডেভেলপমেন্ট হচ্ছে বা সেল রিপেয়ার হচ্ছে। আচ্ছা, প্রোটিনের কাজ হিসেবে আমরা কি বলতে পারি? প্রোটিনকে যদি একদম প্রাইমারি কাজ হিসেবে বলি, সেই কাজটা কিন্তু অবশ্যই এই অ্যামাইনো অ্যাসিডের কাজ, প্রোটিন নয়, রাদার অ্যামাইনো অ্যাসিডের কাজ। আচ্ছা, আগে আমরা অ্যামাইনো অ্যাসিড পুলটা জানার আগে একটু জেনে নেব অ্যামাইনো অ্যাসিড কি, বা অ্যামাইনো অ্যাসিডের ভাগগুলো কি, সেটা আগে জানবো। ঠিক আছে, যেরকমটা বললাম, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে যেটা তৈরি হয় সেটা প্রোটিন। অর্থাৎ প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। ঠিক যেরকম কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা আলটিমেটলি গ্লুকোজ পেতাম, তেমনি প্রোটিনকে ভাঙলেও আমরা আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড পাবো। এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিই। ওকে, প্রথম হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আরেকটা ভাগ হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। মেজরলি এই দুটো ভাগ করছি, কি একটা এসেনশিয়াল আর একটা নন এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয়, আবশ্যক যেটা।
কেন প্রয়োজনীয় বলছি? এই দুটোই কিন্তু এসেনশিয়াল বা নন এসেনশিয়াল, এই দুটোই আমি ডিপেন্ড করছে কিসের উপরে? রিকোয়ারমেন্ট অফ ফুড। অর্থাৎ খাবারের মাধ্যমে কোন অ্যামাইনো অ্যাসিড গুলোকে নেওয়া প্রয়োজন আর কোনগুলোকে নয়, তার উপরে বেস করে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল ভাগ করা হয়। সহজ করে বললে কি হবে? কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে যারা আমার বডিতে তৈরি হতে পারে না, অর্থাৎ যারা আমার বডিতে ভাঙতে পারে না, সেই জাতীয় অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমাকে বাইরে থেকে নিতে হবে। বাইরে মিন্স খাবারের মাধ্যমে নিতে হবে। তাই একে বলা হয় এসেনশিয়াল, মানে খাবারের মাধ্যমে নেওয়া এসেনশিয়াল। অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা কি বুঝবো? যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমার শরীরে তৈরি হতে পারছে না, it cannot be synthesized in our body but has to be supplied through the food. খাবারের মাধ্যমে আমি আমার শরীরকে সাপ্লাই করছি, তাকে আমি বলবো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে 8 থেকে 10টা থাকে। এক মিনিট, আগে আমি কমপ্লিট করবো তারপর। 8 থেকে 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। এই 8টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ইউজুয়ালি অ্যাডাল্ট বডিতে দেখা যায়, আর 10টা দেখা যায় চাইল্ডহুডের ক্ষেত্রে। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ 10টা এমন অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা তারা নিজেদের শরীরে তৈরি করতে পারে না। এবার যদি আসি নন এসেনশিয়ালে, নন এসেনশিয়াল মানে যাদেরকে খাবার থেকে নেওয়াটা এসেনশিয়াল নয়, তার মানে যেই অ্যামাইনো অ্যাসিড গুলো আমার শরীর তৈরি করে নিতে পারবে, তাকে আমরা বলবো নন এসেনশিয়াল। ঠিক আছে, তাই জন্য একে বলছি নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল মানে এমন নয় যে সেটার প্রয়োজন নেই। কেন নন এসেনশিয়াল বলছে? কারণ খাবার থেকে নেওয়ার প্রয়োজন নেই, আমার শরীরের সেই ক্যাপাসিটি রয়েছে যে এটাকে তৈরি করতে পারছে, তাই একে আমরা বলছি নন এসেনশিয়াল। কিভাবে তৈরি করতে পারে? এই যে বললাম অ্যামাইনো অ্যাসিড গুলো এই শিকলের মতন, চেনের মতন একটার সঙ্গে একটা জুড়ে থাকছে, অর্থাৎ বিভিন্ন বন্ডের মাধ্যমে এরা জুড়ে থাকে। সেখান থেকে কোনো একটা বন্ড যদি খুলে যায় তাহলে তার ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়, তার নামটা আলাদা হয়ে যায়। তাই এই নন এসেনশিয়াল গুলো, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যখন আমরা নিচ্ছি তার থেকেই আমার শরীরে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। মাঝে একটা ভাগ করেছি, সেটা আমরা নোট করিনি কেন? কারণ এই যে মাঝের ভাগটা, এর নাম হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে, কন্ডিশনাল বা কন্ডিশনালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, কন্ডিশনালি মানে কিছু কিছু শর্ত, কন্ডিশন মানে শর্ত বোঝায় বা একটা স্পেসিফিক কোন একটা স্টেটকে বোঝাচ্ছে। তো কন্ডিশনালি এসেনশিয়াল মানে যেই অ্যামাইনো অ্যাসিড গুলো নির্দিষ্ট কিছু কন্ডিশনে, নির্দিষ্ট কিছু শর্তে এসেনশিয়াল হয়ে যাচ্ছে, মানে তারা আগে ছিল নন এসেনশিয়াল, কিন্তু বডির এমন কোনো সিচুয়েশনে এসে আমাদের শরীর সেটাকে তৈরি করতে পারলো না, তাই জন্য তারা হয়ে গেল এসেনশিয়াল। কিন্তু এমনিতে এরা নন এসেনশিয়াল, স্পেসিফিক কিছু স্টেজে এরা এসেনশিয়াল হয়ে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে কন্ডিশনালি, শর্ত সাপেক্ষ। কিছু কিছু শর্ত আছে, সেই অবস্থায় আমার শরীর নন এসেনশিয়াল গুলোকে তৈরি করতে পারছে না, তখন এদেরকে খাবার থেকে নিতে হচ্ছে। সেরকম কি কি কন্ডিশন হতে পারে আমার শরীরে? হঠাৎ করে আমি যদি কোনো শক পাই, বা কোনো স্ট্রেসফুল একটা সিচুয়েশনে আছি, বা দীর্ঘদিন ধরে আমি কোনো একটা অসুস্থতায় ভুগছি, কোনো ইনফেকশন হয়েছে আমার বডিতে, বা হয়তো এমন কোনো মেডিসিনস আমি নিচ্ছি
যেটার কারণে আমার শরীরে কিছু চেঞ্জেস হচ্ছে যেগুলো হয়তো আমরা ন্যাচারালি বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আমার বডিতে আলাদা করে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে না। এবারে যদি আমি দেখি যে ঠিক কাকে আমি কন্ডিশনাল, নন কন্ডিশনাল বা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলছি, তাহলে এখানে আমরা সম্পূর্ণটা বুঝতে পারবো। এইখানে এই যে ক্যামেরাটা 8টা অস্পষ্ট দেখা যাচ্ছে ম্যাডাম। ক্যামেরাতে জি জি। সবারই হচ্ছে কি এটা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. জাস্ট আ Yes, সেকেন্ড ma'am. দেখছি। এবারে একবার চেক করুন, এখনো কি তাই আছে? Same, same, same. সেম আছে ম্যাডাম। একই আছে। আর আমার যে হোয়াইট বোর্ডটাতেও কি সেম লাগছে? হ্যাঁ ম্যাম। Same মানে লাগছে, হোয়াইট same. বোর্ডটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু হোল্ডে থাকুন, তাহলে বোধহয় আমরা এইভাবে ক্লাসটা কন্ডাক্ট করতে পারবো না, আলাদা করে স্ক্রিন শেয়ার করেই বোধহয় আমাদেরকে করতে হবে ক্লাসটা। ঠিক আছে, একটু ওয়েট করুন, অন্য সেটআপে তাহলে ক্লাসটা করতে হচ্ছে আমাদেরকে। আচ্ছা, এখন স্ক্রিনটা পুরো ক্লিয়ার আছে আশা করি সবার কাছে। হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ওকে, আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আচ্ছা, যদি কারোর মনে হয় একটু ছোট লাগছে তাহলে তারা জুম করে নিতে পারেন, ঠিক আছে, জুম ইন করে নিতে পারেন। ওকে, তো যেটা নিয়ে ঠিক কি কি কন্ডিশন এবং মানে কন্ডিশন অ্যামাইনো অ্যাসিডস কি রয়েছে বা নন এসেনশিয়াল কোনগুলো রয়েছে সেইগুলো আমরা এখান থেকেই বুঝে নিতে পারবো। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো রয়েছে, দেয়ার আর অলমোস্ট 8 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এবং তার সাথে সাথে কিছু রয়েছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। মাঝখানে যে কয়েকটা গ্রুপ করা রয়েছে অর্থাৎ আর্জিনাইন, সিস্টিন বা গ্লুটামাইন, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি নন এসেনশিয়াল, কিন্তু তার সাথে এগুলোকে আমরা কন্ডিশনালিও বলতে পারি, কন্ডিশনালিও এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস বলতে পারি। এবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। অ্যামাইনো অ্যাসিড পুল কি বলছি, কাকে বলবো অ্যামাইনো অ্যাসিড পুল? আমার বডিতে প্রথমত আমি খাবার নিলাম, সেই খাবার থেকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো আমার শরীরে। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা কি কি কাজে ব্যবহার হচ্ছে, তার ইউটিলাইজেশন কি আছে সেটা আগে দেখছি। বডিতে প্রোটিন সিনথেসিসের জন্য, বডিতে নাইট্রোজেনের যে কাজগুলো রয়েছে সেইগুলোর জন্য, এরকম প্রচুর কাজ রয়েছে, সেইগুলোর জন্য এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ব্যবহার হলো। এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা সিনথেসিস হয়েছে সেই সবকিছু মিলিয়ে আমার ব্লাডে যতটা অ্যামাইনো অ্যাসিড রয়ে গেল তাকে বলা হবে, বা আমার বডিতে যতটা অ্যামাইনো অ্যাসিড রয়ে গেল তাকে বলা হবে অ্যামাইনো অ্যাসিড পুল। আরো একবার বলছি, অ্যামাইনো অ্যাসিড পুল বা অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার বলতে পারি কাকে বলছি, যখন আমরা অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন থেকে, বেসিক্যালি প্রোটিন জাতীয় খাবার ইনটেক করার পরে দেন আমরা সেটাকে যখন ইউটিলাইজ করছি, সেটা ভেঙে গিয়ে যখন ইউটিলাইজেশন হচ্ছে, তারপরে আমার বডিতে যেটুকু অ্যামাইনো অ্যাসিড পড়ে রইল তাকে আমরা বলে থাকি অ্যামাইনো অ্যাসিড পুল। ঠিক আছে, আচ্ছা, এইটুকু বোঝা গেছে? অ্যামাইনো অ্যাসিডের টাইপস গুলো পর্যন্ত বোঝা গেছে সবার? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? না ম্যাম। ভেরি গুড। নেক্সট এবারে আমরা আসবো প্রোটিনের টাইপস এর মধ্যে, ঠিক আছে, বা প্রোটিনের ক্লাসিফিকেশনস এর মধ্যে। প্রোটিনকে বেসিক্যালি আমরা অনেকগুলো ক্যারেক্টারিস্টিকের ওপর ডিপেন্ড করে ক্লাসিফাই করি। যেরকম এইখানে যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি, সরি, এইখানে আমরা যে ক্লাসিফিকেশন বা যে টাইপস গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করছি। Depending upon the structure, protein can be classified into 3 categories বা 3 groups. সেই 3টে গ্রুপ কি কি?
একটা আমরা বলতে পারি সিম্পল প্রোটিন বা সিম্পল প্রোটিন অর্থাৎ ন্যাচারালি সরল প্রোটিন যেটাকে বলা হচ্ছে। নেক্সট যেটাকে বলা হয় দ্যাট ইজ কনজুগেটেড প্রোটিন, এবং নেক্সট হচ্ছে ডিরাইভড প্রোটিন। এটার মানে কি? সিম্পল মানে একদম সিম্পল, একদম সরল, অর্থাৎ যেখানে প্রোটিন ছাড়া অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছু নেই তাকে বলা হবে সিম্পল প্রোটিন। যেই প্রোটিন ইউনিটের মধ্যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেটা এসেনশিয়াল হতে পারে, নন এসেনশিয়াল হতে পারে, যে কোনো অ্যামাইনো অ্যাসিড হতে পারে, তাকে আমরা বলবো সিম্পল প্রোটিন। এখানে আমরা বেশ কিছু সিম্পল প্রোটিনের নাম পাচ্ছি, অ্যালবুমিন, গ্লুটেনিন, ফাইব্রাস প্রোটিনস, যা কিছু সবটাই শুধু অ্যামাইনো অ্যাসিড। তাহলে কনজুগেটেড কি? কনজুগেটেড হচ্ছে যেখানে অ্যামাইনো অ্যাসিড তো থাকছেই, অর্থাৎ প্রোটিন তো থাকছেই, প্রোটিনের সাথে সাথে থাকছে একটা নন প্রোটিন গ্রুপ। সেই নন প্রোটিনের সাথে একটা নন প্রোটিন গ্রুপের সাথে যখন একটা প্রোটিন গ্রুপ কম্বাইন্ড হচ্ছে তাকে একসঙ্গে বলা হয় কনজুগেটেড প্রোটিন। যেরকম লাইপোপ্রোটিন, লাইপো এসেছে লিপিড থেকে, তার মানে লাইপোপ্রোটিন মানে যখন ফ্যাট আর প্রোটিন একসঙ্গে কম্বাইন হচ্ছে তাকে বলবো লাইপোপ্রোটিন। মেটালোপ্রোটিন বা নিউক্লিয় প্রোটিন, সরি, এইগুলোর মানে কি? এগুলো হচ্ছে বেসিক্যালি এরা একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপ যুক্ত, একটা নন প্রোটিনের সাথে। যেরকম খুব কমন একটা নাম আমরা জানি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কি? এই যে হিম পোর্শনটা বলছি, এই হিম হচ্ছে একটা নন প্রোটিন গ্রুপ, সেই হিমের সাথে প্রোটিন যুক্ত হয়ে একটা গ্লোবিন, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, তাহলে হিমের সাথে গ্লোবিন যুক্ত হয়ে তৈরি করে দিল হিমোগ্লোবিন। ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে ডিরাইভড প্রোটিন। ডিরাইভড কথাটার মানে যেটা পাওয়া যায়, অর্থাৎ কোনো কিছু থেকে যেটা ডিরাইভ করেছি বা যেটা পেয়ে গেছি, যেটা আমি লাভ করেছি, তাকে বলা হয় ডিরাইভ। তো ডিরাইভড প্রোটিন মানে আমার বডিতে যখন প্রোটিন ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিডের আগের যে স্তরটা থাকে, সেই অবস্থায় আমার বডিতে প্রোটিন ভেঙে গিয়ে যেটা তৈরি করছে সেটাকে বলা হয় ডিরাইভড প্রোটিন। যেরকম আমরা বলতে পারি পেপটোনস, আমরা প্রোটিনের ডাইজেশন যখন পড়বো তখনও কিন্তু এই পেপটোনের কথাটা পড়বো। পেপটোনটা কি? এটা হচ্ছে বেসিক্যালি, কেউ একজন আনমিউট রয়েছেন, প্লিজ মিউট করে রাখুন। পেপটোনটা কি? পেপটোন হচ্ছে আমার প্রোটিন জাতীয় খাবার একটা আমি কিছু নিয়েছি, সেটা আমার শরীরে ভাঙতে ভাঙতে তারপরে এসে যেটা তৈরি করলো, অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো না, অ্যামাইনো অ্যাসিডের ঠিক আগের যে অবস্থাটা তৈরি করে ফেললো তাকে আমরা বলি পেপটোনস। তো এই তিনটে ভাগে কিন্তু আমরা প্রোটিনকে তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করি। ঠিক আছে? এইটা বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? ম্যাম, ক্লিয়ার হয়েছে? ডিরাইভ প্রোটিনটার একবার বলুন। ডিরাইভড প্রোটিন মানে আমি যেটা আমার বডিতে পাচ্ছি, একটা হিউম্যান বডিতে যে প্রোটিনটা পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে ডিরাইভড প্রোটিন। অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরে সেটাকে ভাঙার যে স্টেজেস গুলো আসছে, ব্রেকডাউন স্টেজেসে অ্যামাইনো অ্যাসিডের আগের স্টেজটা যেখানে পেপটোন থাকে, পেপটোন হচ্ছে গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড যারা একটা বন্ডে থাকে, একটা বন্ধনে আবদ্ধ থাকছে, এই অবস্থাটাকে বলা হয় পেপটোন। তো ডিরাইভড প্রোটিন মানে আমার বডিতে আমি যেটা পাচ্ছি তাকে আমরা বলবো ডিরাইভড প্রোটিন। ওকে? এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে প্রোটিনের যে সোর্স রয়েছে সেটার উপর ডিপেন্ড করে এবং তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আমরা প্রোটিনকে ভাগ করতে পারি। যদি প্রথমেই প্রোটিনের সোর্সের উপরে ডিপেন্ড করে ভাগ করি তাহলে দেয়ার আর টু টাইপস অফ প্রোটিনস। একটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন, আরেকটা হচ্ছে প্লান্ট প্রোটিন। Animal protein means whatever the food which we are getting from the animal,
প্রোডাক্টস, ঠিক আছে? যেরকম মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, ঘি, মাখন, পনির, চিজ, যা কিছু অ্যানিমাল প্রোডাক্ট, সেখান থেকে আমরা যে প্রোটিনটা পাচ্ছি তাকে আমরা বলছি অ্যানিমাল প্রোটিন। এবং প্লান্ট প্রোটিন মানে, জাস্ট আ সেকেন্ড, এবং প্লান্ট প্রোটিন মানে হচ্ছে যখন আমরা প্লান্ট বডি থেকে পাচ্ছি, অর্থাৎ ডাল, রাজমা, সয়াবিন, ছোলা, মুগ, মটর, এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম, এগুলো থেকে আমরা যে প্রোটিনটা পাচ্ছি তাকে আমরা বলবো প্লান্ট প্রোটিন। শুধু এগুলো নয়, এমনকি চাল, গম থেকেও আমরা প্রোটিন পাই। হতে পারে তার পরিমাণটা খুব কম, কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই সব কিছু হচ্ছে প্লান্ট প্রোটিন, ঠিক আছে? এটা এর সোর্সের উপরে ডিপেন্ড করে হলো। এবার যদি বলি কোয়ালিটি, প্রোটিনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রোটিনকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস মানে কি? সব থেকে ভালো, এটাই বোঝায় ফার্স্ট ক্লাস মানে। তো ফার্স্ট ক্লাস প্রোটিন মানে যেই প্রোটিনের কোয়ালিটিটা সব থেকে ভালো। কিভাবে বুঝবো আমরা প্রোটিনের কোয়ালিটি? একটা প্রোটিনের মধ্যে, একটা প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যদি সমস্ত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো পাওয়া যায়, তাহলে সেই প্রোটিনকে আমরা বলবো ফার্স্ট ক্লাস প্রোটিন। অর্থাৎ আমার যে খাবারটা আমি নিচ্ছি তার মধ্যে কোনো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যদি কম না হয়, যে 8টা বা 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পড়ছি সবকটাই যদি আমরা পেয়ে যাই একটা ফুডের মধ্যে, তাহলে তাকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন বলছি। কি ধরনের খাবারে এই ফার্স্ট ক্লাস প্রোটিন পাই? অ্যানিমাল প্রোটিনের মধ্যে আমরা এই ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে থাকি। অর্থাৎ আমরা মাছ, মাংস, ডিম, দুধ যা কিছু নিচ্ছি এগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা যতগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে সবটা পেতে পারি। নেক্সট টাইপ হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। সেকেন্ড ক্লাস মানে একটু ডিটোরিয়েটেড হচ্ছে যেটার কোয়ালিটি। কেন ডিটোরিয়েটেড হচ্ছে? কারণ এই ধরনের প্রোটিনের মধ্যে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলোকে একসাথে পাওয়া যায় না। কোনো একটা বা দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ডেফিসিয়েন্ট থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তাই জন্য এদেরকে বলা হয় সেকেন্ড ক্লাস প্রোটিন। যেমন প্লান্ট প্রোটিন। প্লান্ট ফুড থেকে আমরা যে প্রোটিন গুলো পাচ্ছি তার মধ্যে কিন্তু আমরা এই 8টা বা 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে পাই না। তাই জন্যই প্লান্ট প্রোটিনকে বলা হয় সেকেন্ড ক্লাস প্রোটিন। তাহলে প্লান্ট প্রোটিন যারা খাচ্ছে, অর্থাৎ যারা কমপ্লিট ভেজিটেরিয়ান, এবার তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পাওয়া যাচ্ছে না, তাহলে কি করা যাবে? তাহলে তাদের তো প্রোটিনের একটা ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে শরীরে। সেটার জন্যই কি করা হয়, বিভিন্ন ধরনের প্লান্ট বেসড যে ফুড রয়েছে সেটাকে কম্বাইন করা উচিত। অর্থাৎ রোজ আমি একই ধরনের এবং এক জাতীয় প্লান্ট ফুড নেব না। বিভিন্ন রকমের প্লান্ট ফুডের কম্বিনেশন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই ঘাটতিটাকে পূরণ করতে পারবো। একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে চাল আর ডাল, অর্থাৎ ভাত এবং ডাল বা খিচুড়ি। এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল হতে পারে কম্বিনেশনটা। কারণ চালের মধ্যে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কম থাকছে, ঠিক আছে? রাইস বেসড যা কিছু ফুড রয়েছে তার মধ্যে লাইসিন বলে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে সেটা কম, এবং মিথিওনাইনটা বেশ বেশি রয়েছে। মিথিওনাইনটা একই রকম ভাবে ডালের মধ্যে এর ঠিক অপোজিট, মানে ডালের মধ্যে মিথিওনাইন কম আর লাইসিনটা বেশি। তাই আমরা যখন ভাত ডাল খাচ্ছি একসাথে বা খিচুড়ি খাচ্ছি, তার ফলে কি হচ্ছে, আমরা দুটোকেই ব্যালেন্স করে দিচ্ছি। ভাতের মধ্যে একটা কম একটা বেশি, ডালেতেও একটা কম একটা বেশি, দুটোকে যখন সম পরিমাণে আমরা মিক্স করলাম তার ফলে কি হলো, আমরা দুটোকে ব্যালেন্স করে নিলাম। অর্থাৎ এই লাইসিন আর মিথিওনাইনের ডেফিসিয়েন্সিটা আমার হলো না। তাহলে এখান থেকে আমি একটা কমপ্লিট প্রোটিন তৈরি করে ফেললাম। আমি কিন্তু
প্লান্ট প্রোটিন খেয়েও অর্থাৎ প্লান্ট ফুড খেয়েও আমার প্রোটিনটাকে ফার্স্ট কোয়ালিটি প্রোটিনে বা ফার্স্ট ক্লাস প্রোটিনে নিয়ে যেতে পারলাম। ঠিক আছে, থার্ড যে টাইপটা হয় তার নাম হচ্ছে থার্ড ক্লাস প্রোটিন। থার্ড ক্লাস মানে একেবারেই বেকার, আমরা যেটাকে বলি একদম কোনো কাজের নয়। সেই থার্ড ক্লাস প্রোটিনটা কি? এর মধ্যে বেসিক্যালি কোনো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পাই না। তাকে আমরা বলছি থার্ড ক্লাস প্রোটিন, যেরকম জিল্যাটিন। এই জিল্যাটিনের মধ্যে অ্যাকচুয়ালি কোনো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে না, বা সেটা আমার শরীরে এসে সেইভাবে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতেও সাহায্য করে না, যদিও বা জিল্যাটিনটা আমাদের খাদ্য হিসেবে আমরা কিন্তু ব্যবহার করি না। তাই ইউজুয়ালি আমাদের ফুড হিসেবে আমরা ব্যবহার করি না জিলাটিনকে। আমরা কোনো কিছু খাবারের প্রিপারেশনের জন্য ব্যবহার করতে পারি, তার জেল লাইক কনসিস্টেন্সির জন্য আমরা ব্যবহার করতে পারি, কিন্তু প্রধান খাদ্য হিসেবে কিন্তু আমরা কখনোই জেলাটিনকে ব্যবহার করি না। ঠিক আছে, এই ভাগগুলো বোঝা গেছে সবার? এটার মধ্যে কোনো প্রশ্ন কারো? ম্যাম, চালের মধ্যে আর ডালের মধ্যে কি অ্যামাইনো অ্যাসিড, ওটা একটু বলুন ম্যাম। চালের মধ্যে আমরা এই যে লাইসিন আর মিথিওনাইন দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি। ঠিক আছে, চালের মধ্যে আমরা লাইসিনকে খুব বেশি পরিমাণে পাই, এবং যেটা মিথিওনাইন বলে যে অ্যামাইনো অ্যাসিডটা, তাকে আমরা কম পরিমাণে পাচ্ছি। আর ডালের মধ্যে এক্স্যাক্টলি এর অপোজিটটা হয়। ঠিক আছে, ঠিক তাই জন্যই আমরা চাল আর ডাল, যেটা বহু কাল ধরে চলে আসছে ভাত ডালের কম্বিনেশন, সেটা কিন্তু আমরা রাখি। বোঝা গেল? ওকে ম্যাডাম, লাইসিনটা চালে বেশি আছে আর কম কি আছে বললেন, ওটার নামটা কি? যেটা আমরা বলতে পারি চালের মধ্যে আমরা, আচ্ছা এই যে অ্যামাইনো অ্যাসিড, এটাকেও একটু বলে রাখি, এই যে অ্যামাইনো অ্যাসিড একটাতে বেশি একটাতে কম, এইটাকে অনেক সময় বলা হয় লিমিটিং অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড মানে কি? মানে একটা কি বলবো, লিমিট করা মানে একটা সীমা টেনে দেওয়া, একটা সীমাবদ্ধতা। লিমিটিং অ্যামাইনো অ্যাসিড মানেও তাই, যে যেখানে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড যদি কম থাকে, একটা বা দুটো অ্যামাইনো অ্যাসিড যদি কম থাকে, তাহলে তাকে আমরা লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বলি। কি হয়, চালের মধ্যে আমরা ইউজুয়ালি দেখে থাকি লাইসিন যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে, লাইসিনের পরিমাণ, লাইসিনটা হচ্ছে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড চালের, এবং ডালের ক্ষেত্রে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনাইন। তার মানে কি, চালেতে লাইসিনের পরিমাণটা কম আর ডালেতে মিথিওনাইনের পরিমাণটা কম। তাই জন্য চাল আর ডালকে একসঙ্গে আমরা কম্বাইন করি, যার কারণে এটাকে আমরা ব্যালেন্স করে দিতে পারি। বোঝা গেল? এইটা ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে এবারে এই যে আমরা বলছিলাম যে প্লান্ট বেসড প্রোটিন বা অ্যানিমাল বেসড প্রোটিন যা বলছিলাম, সেটার একটা সিম্পল এক্সাম্পল আমরা এখানে দেব। কিরকম সিম্পল এক্সাম্পলটা দিচ্ছি, একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এখানে। কম্বিনেশনটা কি? কিছু কিছু ক্ষেত্রে কম্বিনেশন যখন আমরা করি, আমরা প্রোটিনের কম্বিনেশনটা কিভাবে করব? প্রোটিনকে যদি আমাকে কম্বাইন করতে হয়, আমরা সবসময় চেষ্টা করব যাতে একটা গুড কম্বিনেশন, অর্থাৎ যদি কেউ নন ভেজ ফুড নিচ্ছে, যদিও আমরা দেখবো যে নন ভেজিটেরিয়ান প্রোটিনেরও কিছু ড্রব্যাকস রয়েছে, সেটা পরে আসছি, বাট প্রথমে যদি আমরা কম্বাইন করতে চাই, ধরুন আমি নন ভেজ ফুড নিচ্ছি, তাহলে নন ভেজের সাথে আমাকে অবশ্যই করে একটা ভেজ প্রোটিন রাখতে হবে। ঠিক আছে, যদি এরকম দেখা যায় যে নন ভেজের সাথে আমি আরো একটা নন ভেজ ফুডকেই কম্বাইন করছি, সেটা কিন্তু অবশ্যই একটা ব্যাড কম্বিনেশন হবে। কারণ যত বেশি আমরা নন ভেজ ফুড নিচ্ছি, আমাদের বডিতে অ্যাসিড জেনারেট হওয়ার চান্সেসটা বেড়ে যায়, এবং তার অ্যাবজর্পশন রেটটাও কিন্তু কমে যেতে পারে। ঠিক সেই জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার যদি আমরা প্লান্ট বেসডে আসি, প্লান্ট বেসড এর ক্ষেত্রে আমরা দুটো ধরনের, যদি আমি ননভেজ একেবারেই নিই না, আমি কমপ্লিটলি ভেজিটেরিয়ান একজন, কেউ আনমিউট রয়েছেন প্লিজ মিউট রাখুন। আমি যদি কমপ্লিট ভেজিটেরিয়ান হই, তাহলে আমাকে প্লান্ট বেসড প্রোটিন নিতে হবে। প্লান্ট বেসড এর মধ্যে আমি কিভাবে কম্বিনেশনটা করব?
প্লান্ট বেসড আমাকে কম্বাইন করতে হবে, এই যে যেরকম একটা বললাম চাল ডাল, এরকম একটা কম্বাইন করতে পারি। এছাড়াও কি করতে পারি, ডাল যখন নেওয়া হচ্ছে বিভিন্ন ডালকে একসঙ্গে কম্বিনেশনে রাখা যেতে পারে। কারণ কি, আহ এই যে বিভিন্ন রকমের ডাল, আমরা যদিও বা বলে থাকি মুসুর ডালের মধ্যে আমরা অনেক প্রোটিন পাই, বাট অ্যাকচুয়ালি সেটা নয়। মুসুর ডালে অবশ্যই আমরা প্রোটিন পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় বাকি যত ডাল রয়েছে সবার থেকে বেশি প্রোটিন আমরা মুসুর ডালে পাচ্ছি। ইনফ্যাক্ট ছোলার ডালের মধ্যেও আমরা অনেকটা প্রোটিন পাই, কিন্তু ছোলার ডাল আমরা রেগুলার বেসিসে নিই না। তাহলে সেইটার দিকে আমাকে, মানে কি, যখন আমরা ডাল জাতীয় খাবার নিচ্ছি, বিভিন্ন জাতীয় খাবারকে একসঙ্গে কম্বাইন করে নিচ্ছি, মিক্সড ডাল যেটাকে বলা হয়, সেটা করতে পারি। মিক্সড ডালের আমরা প্লেন ডাল হিসেবে খেতে পারি, কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ যেরকম ইডলি ধোসা বা সাম্বার, এগুলোর মধ্যে আমরা সেটাকে মেশাতে পারি। যেভাবেই হোক না কেন আমাকে ডালের কম্বিনেশন রাখতে হচ্ছে। এছাড়া কি করতে পারি, সিডস, বিভিন্ন ধরনের অয়েল সিডস যেগুলো হচ্ছে, যেগুলো থেকে অয়েল এক্সট্রাক্ট করা যায়, সেই সিডস কে আমি ডালের সাথে কম্বাইন করতে পারি। মানে আমি ডালও খেলাম এবং তার সাথে কিছুটা সিডস নিলাম, সেইটার কম্বিনেশন রাখতে পারি। অথবা রাখতে পারি নাটস, বিভিন্ন বাদাম। বাদাম মানে এই নয় যে আমাকে ড্রাই ফ্রুটস একদম ভীষণ দাম দিয়ে কিনতে হচ্ছে, পেস্তা কিনতে হবে, আখরোট কিনতে হবে, তা একেবারেই নয়। আমরা নর্মাল বাদামকেও রাখতে পারি, তার মধ্যে থেকেও আমরা যথেষ্ট ভালো পরিমাণে প্রোটিন পাচ্ছি। আমরা আমন্ডস কে রাখতে পারি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের প্রোটিনের যে কম্বিনেশনটা সেটাকে এনহ্যান্স করব। ওকে, এটা বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট কারো? ম্যাম চীনা বাদাম যেটা বললেন ওটা কিভাবে ডালের সাথে কম্বিনেশন করব? ডালের সাথে কম্বিনেশন বলতে এমন নয় যে ডাল যখন খাচ্ছি তার সাথে আমি বাদামকে অ্যাড করলাম, সেটা নয়। আমি অন্য কোনো ফরম্যাটে ইউজ করতে পারি বাদামকে, অথবা অন্য টাইমে ইউজ করতে পারি। এবং প্লেন ডাল আমরা যেভাবে খাচ্ছি সেটার বদলে অন্য রকম ভাবে যদি খাই আমরা, যেরকম ধরুন এই যে বললাম একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, সেখানে আপনি ইডলি নিচ্ছেন বা ধোসা নিচ্ছেন, বা আমরা যদি আমাদের বাঙালির মতেও করতে চাই, সেখানে আমরা গোলা রুটি বানাই। তো গোলা রুটিতে আমরা কি দিয়ে বানাচ্ছি, ময়দা দিয়ে বানাচ্ছি। তো ময়দার বদলে আমরা যদি সেখানে বিভিন্ন রকমের ডাল অ্যাড করি, সেই ডাল দিয়ে একটা চিলা বানালাম এবং তার সাথে একটা চাটনি রেডি করলাম, সেই চাটনিটা হলো বাদামের চাটনি। বাদাম এবং বাকি আহ একটু ভেজিটেবলস দিয়ে বা বাকি সিডস দিয়ে একটা চাটনি রেডি করলাম। তার মধ্যে আমরা বাদাম দিল, একটু একটু সিসেম সিডস, তিলের দানা দিলাম। এইগুলো দিয়ে আমরা একটা চাটনি রেডি করলাম। তাহলে এটাও কিন্তু এক ধরনের কম্বিনেশন হলো, যাতে করে আমি আমার প্রোটিনটাকে ফার্স্ট ক্লাস প্রোটিনে নিয়ে যেতে পারলাম। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? এটার মধ্যে ইয়েস ম্যাম। কারোর আর কোনো প্রশ্ন? Okay. এরপরে আমরা ফাইনালি আসবো প্রোটিনের কাজ। প্রোটিন তো বুঝলাম কি কি তে প্রোটিন রয়েছে, কিভাবে প্রোটিনকে ক্লাসিফাই করব। আলটিমেটলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রোটিনের কাজের ক্ষেত্রে। প্রোটিনের কাজ নিয়ে যখন আমরা বলবো, আমাদের বডিতে মানে এমন আমরা বলতে পারি যে এমন একটাও কাজ নেই যেটা প্রোটিন করছে না। সমস্ত ধরনের কাজ কিন্তু প্রোটিন আমাদের বডিতে করে থাকে। কিরকম কাজ বলছি, জাস্ট আ সেকেন্ড, এই স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, এই হোয়াইট বোর্ডটাও দেখা যাচ্ছে আশা করি সবার কাছে। ওকে, ইয়েস ভেরি ম্যাম। গুড। Yes. ভেরি গুড। জাস্ট আ moment.
আচ্ছা, প্রোটিনের কাজের মধ্যে প্রথম যে কাজটা প্রোটিন করছে সেটা হচ্ছে এর গ্রোথ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করছে প্রোটিন। ঠিক আছে, কিরকম ডেভেলপমেন্ট? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝাবো? যেখানে আমরা দেখতে পাই যে এই যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে, এই অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমেই কিন্তু আমাদের সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে, যার কারণে আমরা অ্যামাইনো অ্যাসিডকে বলছি বিল্ডিং ব্লক। অর্থাৎ এই যে ধরুন আমাদের বোনস তৈরি হলো, মাসল তৈরি হলো, স্কিন তৈরি হচ্ছে, সব থেকে বড় কথা আমাদের স্কিন আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা প্রোটিন থেকে তৈরি হচ্ছে। স্কিন মানে সেখানে রয়েছে সেল, তাহলে সেইটাও প্রোটিন থেকেই তৈরি হচ্ছে। আবার তার সাথে রয়েছে আমাদের শরীরের ভেতরে অর্গ্যান রয়েছে, ব্লাড রয়েছে। তো টোটাল সমস্ত কিছুর জন্য আমাদের প্রোটিন লাগছে, অল ওভার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রোটিনটা লাগছে। এবং বলতে পারি যে একটা বেবি যখন জাস্ট মাতৃগর্ভে যখন আসছে, অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকে শুরু করে তার এন্ড ডেট পর্যন্ত তার যা কিছু ফাংশন সে পারফর্ম করছে, তার যা কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, সেই সবটাই কিন্তু প্রোটিন থেকে দেখা যায়। ঠিক আছে, নেক্সট এরপরের কাজ যদি বলি তাহলে কি হয়, কিছু বডি কম্পাউন্ডস থাকে, সেই বডি কম্পাউন্ডস গুলোকে তৈরি করতে হেল্প করে প্রোটিন। বডি কম্পাউন্ডের মধ্যে কি একটা আমরা বলতে পারি এনজাইমের জন্য। ওকে, এনজাইমের ক্ষেত্রে কেন বলছি? কারণ আমাদের বডিতে আমরা এই যে আগের দিনকে আমরা কার্বোহাইড্রেটের কথা পড়ছিলাম এবং সেখানে দেখেছিলাম কিছু এনজাইমের নাম যারা ডাইজেশনে হেল্প করে। এই যে এনজাইম গুলোর কথা বলছি, এই এনজাইম গুলো কিন্তু কি থেকে তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড থেকে। তার মানে আমার বডিতে যদি প্রোটিন না থাকে, আমার বডিতে যদি অ্যামাইনো অ্যাসিড না থাকে, তাহলে এনজাইম তৈরি হবে না। ঠিক আছে, যার ফলে কোনো কিছুরই ডাইজেশন হবে না, কোনো ফুডেরই ডাইজেশন হবে না। তাই ইনডাইরেক্টলি আমরা বলতে পারি প্রোটিন আমাদের সেই ডাইজেশনে হেল্প করছে। এটা এক ধরনের বডি কম্পাউন্ড তৈরি করলো। নেক্সট যেটা তৈরি করে সেটা হচ্ছে হরমোনস তৈরি করতে সাহায্য করে। আমরা হিউম্যান বডিতে প্রচুর হরমোনের নাম পড়েছি, কেমিক্যাল মেসেঞ্জার হয় এই হরমোনস গুলো। এই হরমোন গুলো হচ্ছে প্রোটিন। ওকে, তার মানে প্রোটিন না থাকলে আমার বডির হরমোন সিনথেসিস হচ্ছে না। ওকে, তারপরে কি তৈরি করছে? হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করছে, মানে ব্লাড ফরমেশনের জন্য সাহায্য করছে। প্রোটিন না থাকলে ব্লাড ফরমেশন হবে না, রাইট? তাহলে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করলো। অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করছে। আমরা হিউম্যান বডিতেই ইমিউন সিস্টেমে অ্যান্টিবডির কথা জেনেছিলাম। সেই অ্যান্টিবডি তৈরি করতে গেলেও আমার প্রোটিন লাগবে, অ্যান্টিবডিও কিন্তু প্রোটিন ছাড়া তৈরি হতে পারবে না। অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করলো, এই কাজগুলো করছে। নেক্সট কাজ যদি বলি তাহলে দেখা যায় আমাদের ভিশন হেলথের ক্ষেত্রে সাহায্য করছে। ভিশন হেলথের ক্ষেত্রে কেন সাহায্য করছে? কারণ এই যে আমরা ধরুন আপনি একটা প্রচন্ড উজ্জ্বল আলোয় বসে রয়েছেন, আপনি তখনও যেমন দেখতে পারবেন। ঘরটা যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, কিছুক্ষণ সময়ের জন্য আপনি দেখতে পারবেন না, বাট তারপরে কিন্তু আবারও আপনি অন্ধকারটা সয়ে যাবে আমাদের চোখে। আমরা কিন্তু সেই অন্ধকারেও হালকা হালকা দেখতে পারবো। কেন পারছি? এই যে আমরা দেখতে পাচ্ছি, আলোতে দেখতে পাচ্ছি, এমনকি অন্ধকারেও দেখতে পাচ্ছি। এটা কেন পাচ্ছি? কারণ প্রোটিন। আমাদের চোখের মধ্যে দুটো পিগমেন্ট থাকে, একটাকে বলা হয় রোডপসিন, আরেকটা হচ্ছে আয়োডপসিন। আরেকটা হচ্ছে আয়োডপসিন। এইখানে এই যে অপসিনটা রয়েছে, এই অপসিনটা হচ্ছে এক রকমের প্রোটিন। তাহলে এই রোডপসিন তৈরি করতে গেলে বা আয়োডপসিন তৈরি করতে গেলে আমার অপসিনটা লাগবে। এই অপসিনটা প্রোটিন থেকে তৈরি। অপসিন না থাকলে আমাদের চোখে এই পিগমেন্ট গুলো, আমাদের চোখের সেলের মধ্যে এই পিগমেন্ট গুলো তৈরি হবে না, যে কারণে আমরা কিন্তু দেখতেও পারবো না। ওকে, কেউ আনমিউট রয়েছেন, প্লিজ মিউট রাখবেন।
তাহলে ভিশন হেলথের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করলো প্রোটিন। এবার যদি চলে আসি আমার স্কিন বা হেয়ারের ক্ষেত্রে, অর্থাৎ আমার জেনারেল অ্যাপিয়ারেন্সে যদি চলে আসি, অ্যাপিয়ারেন্সের মধ্যে স্কিনের কথা যদি বলি, তাহলে স্কিনের মধ্যে কি রয়েছে? স্কিনের মধ্যে রয়েছে কোলাজেন, যার কারণে স্কিনটা টান টান থাকছে। ওকে, সেই কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে স্কিনটাকে টান টান রাখার জন্য, স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্কিনের যে ইলাস্টিসিটি সেটাকে মেনটেন করার জন্য প্রোটিন লাগবে। যদি হেয়ারের ক্ষেত্রে আসি, হেয়ার বা নেলস এগুলোতে যদি আসি, তাহলে সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে কেরাটিন। কেরাটিনও এক রকমের প্রোটিন। হেয়ারের ট্রিটমেন্টে দেখবেন আমরা কেরাটিন ট্রিটমেন্ট করে থাকি, বা স্কিনের প্রোডাক্টে অনেক সময় কোলাজেন মাস্ক, কোলাজেন প্যাক, এরকম অনেক কিছু স্কিন প্রোডাক্টের জন্য ব্যবহার করা হয়। এগুলো বেসিক্যালি কি, আমার বডিতে বা আমার স্কিনে বা আমার হেয়ারে যে প্রোটিনটা হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। প্রোটিন কি কাজ করছে? বন্ডিংটাতে হেল্প করছে। যারা কেরাটিন ট্রিটমেন্ট করছেন তার মানে কি, চুলের উপরের লেয়ারে যে কেরাটিনটা ছিল সেটা যে নষ্ট হয়ে গেছে সেটাকে আমি আবার রিবন্ডিং করলাম, বন্ড করলাম, যার ফলে হেয়ার টেক্সচারটা ভালো হলো। কোলাজেন আছে এরকম কোনো প্রোডাক্ট আমি যখন স্কিনে ইউজ করছি, তার মানে কি, স্কিনের টেক্সচারটাকে আমি ইমপ্রুভ করলাম, বন্ডিংটা আমি ইমপ্রুভ করলাম। সেই কাজগুলোতে প্রোটিন সাহায্য করছে। এই ধরনের প্রচুর কাজ তো রয়েছে প্রোটিনের। এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের ইমিউনিটির জন্য প্রোটিন সাহায্য করছে, যেহেতু অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে, তাই ইমিউনিটিতে প্রোটিন হেল্প করছে। এটা বলা যেতে পারে। নেক্সট আমরা দেখে থাকি যে প্রোটিনের থেকে কিন্তু আমরা এনার্জি পাচ্ছি। কতটা এনার্জি পাচ্ছি? 4.1 কিলো ক্যালোরি এনার্জি আমরা per gram of প্রোটিন থেকে পেয়ে থাকি, which is exactly same as কার্বোহাইড্রেট। কিন্তু কার্বোহাইড্রেটের কাজটা কি? কার্বোহাইড্রেট থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছিলাম সেটা কার্বোহাইড্রেটের কাজে ইউজ হচ্ছিল, এবং কার্বোহাইড্রেটের কাজেতে আমি বলেছিলাম প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, প্রোটিন স্পেয়ারিং এফেক্ট দিচ্ছিল কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট থেকে পাওয়া এনার্জিটা আমাকে ওই প্রোটিন স্পেয়ারিং এফেক্ট দিচ্ছিল। কেন? কারণ প্রোটিনের থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছি তাকে প্রোটিনের কাজে ব্যবহার হতে দিতে হবে। সেই প্রোটিনের কাজগুলো হচ্ছে এই এতগুলো। একদম রুট টু টিপ আমরা বলতে পারি প্রোটিন কিন্তু আমাদের বডির এই ফাংশনস গুলোকে মেনটেন করছে। এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসকে ট্রান্সপোর্ট করতে প্রোটিন হেল্প করে। কেন হেল্প করছে? ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস। কারণ আমাদের যখন আমরা কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনও পড়েছিলাম, আমরা কি শুনেছিলাম কথা? না, স্মল ইন্টেস্টাইনে ভিলাইয়ের মতন কিছু অংশ রয়েছে, আঙুলের মতন কিছু অংশ, যেখান থেকে নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হয়। কে অ্যাবজর্ব করে ওদেরকে? সেখানে থাকে কিছু রিসেপ্টর। ওকে, রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর গুলো হচ্ছে প্রোটিন। মানে প্রোটিনই কিন্তু নিউট্রিয়েন্টস গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করছে। আবার এই রিসেপ্টর গুলো কার মাধ্যমে ঘুরে বেড়ায়? আমাদের ব্লাডের মাধ্যমে। এবং এই রিসেপ্টর গুলো ব্লাডের মাধ্যমেই কিন্তু পুরো শরীরে আমার নিউট্রিয়েন্টটাকে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। ঠিক আছে, নেক্সট কি করছে? স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। ঠিক কার্বোহাইড্রেটের যেরকম কাজ করেছিলাম, কার্বোহাইড্রেটও সেল মেমব্রেনের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে, প্রোটিনও তাই। সেখানে কি নাম পড়েছিলাম? গ্লাইকোপ্রোটিন নাম পড়েছিলাম, লাইপোপ্রোটিন পড়েছিলাম, এই দুটো টার্ম আমরা পড়েছিলাম সেল মেমব্রেনের জন্য। তাহলে এখানেই তো আমরা পেয়ে গেলাম প্রোটিন রয়েছে অলরেডি, গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ প্রোটিন থাকতেই হবে। সেল মেমব্রেন তার স্ট্রাকচার তৈরি হচ্ছে মানে সেখানে প্রোটিনটা আমাদেরকে অবশ্যই রাখতে হচ্ছে। এই কাজটা করছে প্রোটিন। নেক্সট কাজ কি বলতে পারি? পিএইচটাকে মেনটেন করছে।
পিএইচটাকে মেনটেন করতে সাহায্য করতে, অর্থাৎ আমার বডির অ্যাসিড এবং ক্ষার এর ভারসাম্যটাকে বজায় রাখতে সাহায্য করছে। ঠিক আছে, তার আচ্ছা, এছাড়া আর কি বলবো, লুব্রিকেশনে সাহায্য করছে। লুব্রিকেশন কিরকম লুব্রিকেশনে সাহায্য করছে বলতে পারি? লুব্রিকেশন বলতে কেমন লুব্রিকেশনে সাহায্য করছে বলতে পারি, এই যে আমাদের জয়েন্টস গুলো থাকে, প্রত্যেকটা জয়েন্টস এর মধ্যে একটা ফ্লুইড আছে। এই ফ্লুইডটার কারণেই আমরা জয়েন্ট গুলোকে ইজিলি মুভ করতে পারছি ভালো করে। এই যে ধরুন হাত নাড়াচ্ছি, আমরা হাঁটছি, কথা বলছি, যাই কিছু করছি না কেন, তার মানে কি ওই জয়েন্ট গুলোতে তো একটা ফ্লুইড হয়েছে, যে ফ্লুইডটা দুটো জয়েন্টের মাঝখানে যে ঘর্ষণ সেটা হতে দিচ্ছে না। ঘর্ষণ হওয়ার ফলে জয়েন্টস গুলো বা হাড়ের মধ্যে যাতে কোনো ক্ষয় না হয় সেই কাজে সাহায্য করছে। তো এই যে ফ্লুইডটা রয়েছে এটাও তৈরি হচ্ছে প্রোটিন থেকে, তাহলে আমরা প্রোটিনের এই কাজটাও বলতে পারি। নেক্সট কাজ আবার কি বলতে পারি, বোনস এর মধ্যে রয়েছে, বোনস এর মধ্যে রয়েছে টেন্ডনস রয়েছে, কার্টিলেজ রয়েছে, লিগামেন্টস রয়েছে এবং কোলাজেনও রয়েছে। এই সমস্ত কিছুকেও কিন্তু ফর্ম করতে সাহায্য করছে প্রোটিন। তাই এই এতগুলো কাজ আলটিমেটলি প্রোটিন রেগুলেট করছে আমার বডিতে। ঠিক আছে, এইটা বোঝা গেছে? ম্যাম প্রোটিনের কাজ যাদের সবার কাছে clear? ম্যাম একটা কোশ্চেন ছিল, মানে বলুন। আপনি তো বললেন যে জয়েন্টে যে হাড়গুলো থাকে সেগুলোতে প্রোটিন আমাদের সাহায্য করে। তো যাদের হাঁটুতে ব্যথা বা হাড়ে ব্যথা তাদের কি কি প্রোটিন খাওয়া দরকার বা কি কি জাতীয় কি জিনিস কি খাওয়া প্রোটিন দরকার? বলে কিছু নয়, কারণ স্পেসিফিক্যালি সেভাবে হয় না যে এই অ্যামাইনো অ্যাসিডটা সাহায্য করে। ঠিক আছে, অল ওভার প্রোটিনটা কিন্তু আমাদের, অল ওভার অ্যামাইনো অ্যাসিডস গুলো, এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো একসঙ্গে আমাদের এই কাজে সাহায্য করছে। এবার আপনি যে প্রশ্নটা করছেন তার কারণ কি, হয়তো কারোর জয়েন্টে ব্যথা রয়েছে, জয়েন্ট পেন রয়েছে, সেই কারণে আপনি প্রশ্ন করছেন। বাট Yes, ma'am. এইভাবে আলাদা করে মানে শুধুমাত্র প্রোটিন খেলেই কারোর জয়েন্ট পেন ঠিক হয়ে যায় না। তার জন্য প্রোটিন কম্বিনেশন দরকার, মানে আমরা প্রোটিনের যে সোর্সেস গুলো পড়লাম সেই সোর্স গুলোও দরকার। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমাদেরকে বাকি আরো নিউট্রিয়েন্টস দরকার, যেটা আমরা পরে পরে জানবো। সেই নিউট্রিয়েন্টস গুলো ফ্যাট ও ইনফ্যাক্ট দরকার। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাট, কি ধরনের ফ্যাট সেটা আমরা পরে জানবো। তো সেই ফ্যাট এবং মিনারেলস এর একটা কম্বিনেশন দরকার, তবে গিয়ে কিন্তু এই জয়েন্টটাকে আমরা ভালো রাখতে পারবো, হেলদি রাখতে পারবো। ওকে, আর একটা কোশ্চেন ম্যাম, দাঁতের ক্ষেত্রে মানে দাঁতে অনেকের জল ধরে যায় বা অনেকের হচ্ছে দাঁত টক ভাব হয়ে যায়, ব্লাড পড়ে, সেগুলোতে হচ্ছে প্রোটিন কিভাবে সাহায্য করে? সেগুলোর সাথে প্রোটিনের না, সেগুলোর প্রোটিনের কোনো রিলেশন নেই। ওগুলো বেসিক্যালি ডেফিসিয়েন্সির জন্য হয়, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে সেটা, এটার সাথে প্রোটিনের রিলেশন নেই। ওকে ম্যাম, ওকে ম্যাম ম্যাম 11 নম্বর পয়েন্টটা ধরুন, 11 নম্বর পয়েন্ট। 11 নম্বরে লিখিনি আমি ওটা। ম্যাম ওই বললেন 11 নাকি? নম্বর হচ্ছে স্ট্রাকচার অফ নিউট্রিশন, ওটা ওই স্ট্রাকচার অফ প্রোটিন, ওটা সেল বলতে বলছে। মেমব্রেন, স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, সেটা বলছেন কি? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। লিগামেন্ট, বলুন। লিগামেন্ট বোন, ওখানে ম্যাডাম। লিগামেন্ট আর বোনের ব্যাপারে। লিগামেন্ট আমরা যেরকম পড়েছিলাম, একটা আমাদের যে স্কেলিটাল সিস্টেম রয়েছে সেখানে যে টেন্ডেন্স রয়েছে বা লিগামেন্টস রয়েছে, ঠিক আছে, এইগুলোর ফরমেশনের জন্যও কিন্তু প্রোটিন দরকার। ঠিক আছে, এবং অল ওভার মাসেল বা বোনস সেগুলোর জন্য তো দরকারি, যেটা আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে বলে দিচ্ছি। এটা ছাড়াও যদি আমরা স্কেলিটাল সিস্টেমের মধ্যে লিগামেন্ট, কার্টিলেজ বা টেন্ডেন্সের কথা বলি, সেইগুলোর সিনথেসিস করতে গেলেও আমার প্রোটিনের দরকার। ঠিক আছে, ম্যাডাম একটা কোশ্চেন ছিল। ম্যাডাম, বলুন হ্যালো হ্যালো, বলুন, শোনা যাচ্ছে। বলছি ম্যাডাম আমাদের যে পরীক্ষা হবে সেটা কতগুলো ক্লাস হওয়ার পরে হবে? একদম শেষে হবে? না, শেষে নয়, আপনাদের দুটো পরীক্ষা প্রথমে হবে, ইন্টারনাল দুটো পরীক্ষা হবে, সেটা মোটামুটি ধরুন ক্লাস হওয়ার 2-3 মাস পরে হবে।
মানে আমাদের তো 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার গুলো হয়ে গেলে তারপরে হবে। এই চ্যাপ্টার গুলো হয়ে গেলে তারপর হবে। আপাতত ওয়াটার অব্দি আমি বলেই রাখছি, ওয়াটার অব্দি আপনাদের ফার্স্ট ইন্টারনাল এক্সামে থাকে। তো ওয়াটার অব্দি চ্যাপ্টার হওয়ার পরে আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে? তো সেই জন্য আচ্ছা। ওটা আপনারা যেই যেই চ্যাপ্টার হতে থাকছে আপনারা রিভিশন শুরু করে দিতে পারেন সেটার ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা। ম্যাম আর কোনো প্রশ্ন প্রোটিনের ফাংশনস নিয়ে? হ্যাঁ ম্যাম, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট ওইখানটা একটু বলবেন? ট্রান্সপোর্ট হচ্ছে বেসিক্যালি ফার্স্ট হচ্ছে একটা যে প্রোটিন আমাদের রিসেপ্টরের কাজ করছে। এই যে যে রিসেপ্টর গুলো নিউট্রিয়েন্টস কে ভিলাই থেকে নিয়ে গিয়ে সেল পর্যন্ত ছাড়ছে, সেই কাজে প্রোটিন সাহায্য করছে, মানে সেই রিসেপ্টর গুলো তৈরি হচ্ছে প্রোটিনের মাধ্যমে। সেকেন্ডলি আমরা বলতে পারি যে ব্লাডের মাধ্যমে, এই ব্লাডের মাধ্যমেই তো নিউট্রিয়েন্ট গুলো একটা সেল থেকে আরেকটা সেলে ছড়িয়ে পড়ছে। তো সেইটাতেও ব্লাড ভলিউমটাকে তৈরি করার জন্য প্রোটিন লাগছে। হিমোগ্লোবিন তৈরি করছে প্রোটিন, যার কারণে অক্সিজেন ক্যারি করছে। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে সেলের মধ্যে অক্সিজেনকে পাঠানো। অক্সিজেনকে ক্যারি করার জন্য প্রোটিন লাগছে, হিমোগ্লোবিন লাগছে, অর্থাৎ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে প্রোটিন থেকে। ওকে, তাহলে এই কাজগুলোর জন্য আমরা বলতে পারি প্রোটিন ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি নিউট্রিয়েন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করে। ম্যাডাম, ওকে, আমাদের কি মানে চ্যাপ্টার যেটা পড়ান এখানে কি একটু একটু ধারণা দেওয়া যাবে যে পরীক্ষায় কেমন ধরনের এখান থেকে প্রশ্ন থাকতে পারে? দু একটা এক্সাম্পল দিয়ে আসে না, ওগুলো কমপ্লিট একদম যেরকম আপনারা পড়ছেন, যেরকম আপনারা পিডিএফ দেখছেন সেখান থেকেই প্রশ্ন আসে। ম্যাক্সিমাম প্রশ্ন যেটা আসে ওরকম স্ট্রেট কোয়েশ্চেন তো হয় না। আপনারা পড়াটা থেকে কি বুঝলেন সেটার উপরে বেস করে প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড প্রশ্নটা হয়। প্র্যাকটিক্যালি প্রশ্নগুলো আসে। ধরুন আপনি বলছেন যে কারোর হেয়ার ফল অনেক বেশি হচ্ছে, তো তাহলে আপনি কোন নিউট্রিয়েন্টটা তাকে দিতে পারবেন? আজকে আমি প্রোটিনের চ্যাপ্টারটা পড়িয়েছি তাই প্রোটিনের উদাহরণ হিসেবে বলছি। হেয়ার ফল হয়তো বেশি হচ্ছে, তাহলে আপনি তাকে কোন নিউট্রিয়েন্টের উপরে তাকে বেশি জোর দিতে হবে? সেখানে হয়তো কার্বোহাইড্রেট রয়েছে, ফ্যাট রয়েছে এবং প্রোটিন রয়েছে, তো আপনাকে অপশনসটা কি রইলো? তাহলে প্রোটিনের অপশন। এরকম আমি কিন্তু এখানে একবারও বলিনি যে প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে হেয়ার ফল হচ্ছে, কিন্তু আমরা কাজের মাধ্যমে পড়লাম যে প্রোটিন আমাদের হেয়ারের মধ্যে আমাদের প্রোটিনটা রয়েছে, তাই যদি প্রোটিন লস হয় তাহলে আমাদের হেয়ার ড্যামেজ হবে। সেইটা ভেবে আপনাকে এবারে উত্তরটা দিতে হবে। বুঝে গেল? তো এইরকম ভাবে আমরা কি ভাবছি, কি বুঝতে পারছি আমরা ক্লাস থেকে, সেটার উপরেই ম্যাক্সিমাম আমাদের কোয়েশ্চেন্স গুলো হয়। ম্যাম কোয়েশ্চেন গুলো কি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে ম্যাম? সব এমসিকিউ হবে। ওকে ম্যাম, ওকে। আচ্ছা, আর প্রশ্ন কোনো? আচ্ছা, এইখানে আরো দুটো পয়েন্ট আমি অ্যাড করব প্রোটিনের ক্ষেত্রেও, সেটা হচ্ছে রিপেয়ার এবং রিপ্লেস টিস্যুস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা কি হয়? রিপেয়ার এন্ড রিপ্লেস করছে মানে একটা সেল, আমরা ছোটবেলায় যেই সেলটা নিয়ে জন্মেছি ওই সেলটাই তো আর আমার শরীরে নেই, ওই সেলটা নষ্ট হয়ে গেছে, তার জায়গায় নতুন একটা সেল তৈরি হয়েছে। বা আমরা বলতে পারি উদাহরণ হিসেবে, কোথাও যদি আমাদের কেটে যায়, হ্যাঁ, কেউ আনমিউট হয়ে রয়েছেন, একটু মিউট করে রাখুন। কোথাও ধরুন আমাদের কেটে যাচ্ছে, কেটে গেলে কদিন পরে কিন্তু আমরা দেখি ওই জায়গাটা আবার জুড়ে গেল। কেন হলো? কারণ যখন কেটে গেল সেই জায়গার যে টিস্যুটা সেটা নষ্ট হয়ে গেছিল, ড্যামেজ হয়ে গেছিল বা ছিঁড়ে গেছিল। ওই জায়গায় আবার জুড়ে গেল মানে আবার সেখানে নতুন করে আস্তে আস্তে সেল তৈরি হলো, সেল থেকে আস্তে আস্তে করে টিস্যু তৈরি হলো, এবং যেই জন্য জায়গাটা জুড়ে গেল। এই কাজটা কে করলো? প্রোটিন। সেল রিপেয়ার করে দিল এবং রিজেনারেট করে দিল, রিপ্লেস করে দিল সেই জায়গায়। আবার আমরা অনেক ছোট থেকে আরো একটা জিনিস পড়ে এসেছি যে হিমোগ্লোবিনের সেলফ লাইফ হয় 120 ডেজ। একটা হিমোগ্লোবিন বা একটা আরবিসি 120 দিন অব্দি ভালো থাকে, তারপরে আরবিসিটা নষ্ট হয়ে যায়। তার মানে তো এই নয় এরকম যদি হতেই থাকতো, 120 দিন পরে নষ্ট হয়ে যেত যদি, তাহলে তো আমার শরীরে আর আরবিসি বা হিমোগ্লোবিন বলে কিছু থাকতো না, আমাদের হিমোগ্লোবিন সবসময় কম থাকতো। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে একটা আরবিসি নষ্ট হয়ে গেল, এই সেলটা যেটা নষ্ট হয়ে গেল সেটার জায়গায় আবার একটা নতুন আরবিসি কিন্তু তৈরি হয়ে গেল। এই রিপ্লেসমেন্টে কাজ করছি। এবং ব্লাড ক্লটিং এ সাহায্য করে। ব্লাড ক্লটিং এর জন্যও আমরা মিনারেলস এর ক্ষেত্রে এটা বেশি ভালো করে পড়বো, মিনারেলস এবং ভিটামিনস এর ক্ষেত্রে
ব্লাড ক্লটিং এ কয়েকটা ফ্যাক্টর কাজ করে, মানে এই যে যেটা বললাম আমাদের কোথাও কেটে গেল, কেটে গেলে সেখানটা দিয়ে রক্ত পড়ার পরে একটা সময় দেখবো রক্তটা জমাট বেঁধে যাচ্ছে, তাই তো? কারণ সেই ব্লাডের মধ্যেও রয়েছে প্রোটিন, ফাইব্রিনোজেন রয়েছে। ফাইব্রিনোজেনটা এক ধরনের প্রোটিন। এই ফাইব্রিনোজেনটা যখন এয়ারের কন্ট্যাক্টে এলো তখন ও ক্লট করে গেল, জমাট বেঁধে গেল। না হলে কি হতো, আমার শরীর থেকে সব ব্লাড বেরিয়ে যেত। তাহলে এখানেও কিন্তু সেই রয়েছে প্রোটিন, ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো সেই কারণেই প্রোটিনকে কিন্তু বিল্ডিং ব্লক বলছি, মানে এতগুলো কাজ, এই যে এতগুলো কাজ বললাম এর মধ্যে কোনো একটা কাজ যদি না হয়, ইন্টারনালিও বলছি, একটা কাজ যদি না হয় তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো কিন্তু সুস্থ থাকতে পারবো না। মানে এই যে অ্যান্টিবডি প্রোডাকশন বলেছিলাম, আপনার আজকে বডিতে অ্যান্টিবডি কম, তার মানে এই নয় যে আপনি কালকেই অসুস্থ হয়ে পড়বেন, সেটা নয়, কিন্তু দীর্ঘদিন যদি হয় তাহলে আমরা অসুস্থ হতে থাকবো। এবং প্রোটিনের ক্ষেত্রে এটাই হয়। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা বুঝতে পারি ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। যদি আমার শরীরে কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্সি হয়, আমরা ইজিলি কিভাবে বুঝতে পারবো সেটা? আমার গা হাত পা ঝিমঝিম করবে, মানে আমার এনার্জি যদি কম হয়ে যায় সেটা আমরা বুঝতে পারবো। প্রোটিনের ক্ষেত্রে বুঝতে পারবো না, কারণ প্রোটিনের কাজটা ম্যাক্সিমাম হয় আমাদের শরীরের ভিতরে। ঠিক তাই জন্যই প্রোটিনকে আমাদের প্রতিদিন নিতে হয়। ঠিক আছে, কতটা নেব প্রোটিন? আমার সারাদিনে যতটা মানে আমার প্রোটিনের রিকোয়ারমেন্ট কি হওয়া উচিত, আমার যেটা আইডিয়াল বডি ওয়েট সেই অনুযায়ী আমার প্রোটিন রিকোয়ারমেন্ট হওয়া উচিত। ওকে, আমরা এটা একটু নোট করব কতটা প্রোটিন রিকোয়ারমেন্ট আমাদের থাকে। সেটা হচ্ছে 0.1 থেকে 0.8 থেকে 1 গ্রাম পার কেজি আইডিয়াল বডি ওয়েট পার ডে আমাকে প্রোটিন নিতে হবে। তার মানে আমার বডি ওয়েট যাই থাকুক না কেন, আমার যদি আইডিয়াল বডি ওয়েট 50 কেজি হয়, ঠিক আছে, তাহলে আমার প্রতিদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট কত হবে? প্রোটিন রিকোয়ারমেন্ট কত হবে কে বলবেন? 40 to 50 grams. ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে আমার প্রোটিন রিকোয়ারমেন্ট। তার মানে এটা নয় যে আমি ওই 50 গ্রামের কোনো একটা খাবার নিচ্ছি তার মানে আমি প্রোটিন পেলাম, সেটা না। কারণ এই 50 গ্রাম, ধরুন আপনি 50 গ্রাম মাছ নিয়েছেন, আমরা তো জানলাম যে মাছের মধ্যে প্রোটিন রয়েছে, তার মানে এই নয় 50 গ্রাম মাছ মানে আপনি 50 গ্রাম প্রোটিন পেলেন। প্রতিটা খাবারের মধ্যে কিছু কিছু পরিমাণে প্রোটিন থাকছে। কতটা প্রোটিন থাকছে সেটা আমরা ক্যালকুলেশন থেকে জানবো। শুধু প্রোটিন না, প্রত্যেকটা নিউট্রিয়েন্টস আমরা জানবো। পরবর্তীকালে আমরা যখন ক্যালকুলেশনের ক্লাস করবো তখন আমরা জানবো কিভাবে আমরা নিউট্রিয়েন্টস বের করবো একটা খাবারে। তো সেই অনুপাতে আমাকে আমার খাবারটা সেট করতে হবে। আগে আমরা এই থিওরিটিক্যাল বিষয়গুলোকে আগে ভালো করে মনে রাখবো, ঠিক আছে? ম্যাম এই ক্যালকুলেশনটা ম্যাম বুঝিনি। আপনার যত গ্রাম বডি ওয়েট, যত গ্রাম হওয়া উচিত, যত কেজি আপনার বডি ওয়েট হওয়া উচিত, সেইটার সাথে আপনাকে গুণ করতে হবে 0.8 অথবা 1 গ্রাম। ঠিক আছে, বোঝা গেল এটা? এর থেকে বেশি কিন্তু আমাদের প্রোটিনের প্রয়োজনীয়তা একেবারেই নেই। এটা ক্লিয়ার হয়েছে? ম্যাম তাহলে আমার 50 কেজি হলে আমার 40 গ্রাম প্রোটিন প্রয়োজন। আপনার যদি 50 কেজি হয় তাহলে আপনার 50 গ্রাম প্রোটিন লাগতে পারে, ঠিক আছে, বা 40 থেকে 50 গ্রাম। হ্যাঁ, 40 থেকে 50 গ্রাম প্রোটিন আপনার সারাদিনে লাগবে। 50 গ্রাম যদি আপনার আইডিয়াল বডি ওয়েট হয়, হয়তো আপনার রয়েছে 60 কেজি কিন্তু হওয়ার কথা 50 কেজি, তার মানে আপনার 40 থেকে 50 গ্রাম প্রোটিন আপনার লাগবে। এমনিও ICMR এর রেকমেন্ডেশন অনুযায়ী আমরা যদি একটা জেনারেল রেকমেন্ডেশন ধরি তাহলে এখন ইউজুয়ালি আমাদের প্রোটিন রিকোয়ারমেন্টটা হয়ে গেছে 46 গ্রামস এর, ঠিক আছে? 46 গ্রামস এর আমরা প্রোটিন জেনারেলি কিন্তু প্রতিদিন নিতে পারি। সেই 46 গ্রামসটা
কিছুটা বাড়তে পারে, 50 হতে পারে বা 55 পর্যন্তও হতে পারে। ইনফ্যাক্ট আগে মানে 2020-র আগে আইসিএমআর যে গাইডলাইন দিয়েছিল সেখানে জেনারেল প্রোটিন রিকোয়ারমেন্ট ছিল একজন অ্যাডাল্টের জন্য, মেল ফিমেল ফর বোথ, সেটা কিন্তু ছিল 55 গ্রামসের। পরে প্রোটিনের চাহিদাটা কিছুটা কমানো হয়েছে, কারণ আমাদের ধারণা অনুযায়ী আমরা প্রোটিন খাবো মানে অ্যানিমাল ফুড বেশি নেবো, যার থেকে আমরা আলটিমেটলি প্রোটিন তো পাচ্ছি না কিন্তু প্রচুর ফ্যাট পেয়ে যাচ্ছি। আমরা পরের দিনকে এটা নিয়ে আলোচনা করব, অ্যানিমাল প্রোটিন আর প্লান্ট প্রোটিনের ডিফারেন্সটা নিয়ে আলোচনা করব। তো সেই জন্য প্রোটিন রিকোয়ারমেন্টটাকে কিন্তু কমানো হয়েছে। 46 গ্রাম প্রোটিন আমরা জেনারেলি প্রত্যেকে নিতে পারি। ঠিক আছে, এইগুলো বোঝা গেল? আর কোনো ডাউট নেই তো? না ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখানেই এইটা কমপ্লিট করছি। এরপরে আমরা বাকি যেগুলো রয়েছে, এক্সেস প্রোটিন নিলে কি হবে বা যদি কম প্রোটিন নিই তাতেই বা কি হবে, এই জিনিসগুলো আর কিছু আরো কিছু ফ্যাক্টরস রয়েছে, প্রোটিন ডাইজেশন, এই ফ্যাক্টরস গুলো নিয়ে আমরা তাহলে পরের দিন আবার আলোচনা করবো। ম্যাডাম আজকে আপাতত লুব্রিকেশনটা একটু বলবেন ম্যাডাম? সেটা আলোচনা বলুন। ম্যাডাম ওই লাস্ট যে পয়েন্টটা, লুব্রিকেশন, 10 লুব্রিকেশন, নম্বর যে পয়েন্টটা লুব্রিকেশন ছিল। হচ্ছে এই যে জয়েন্টস গুলো থাকে আমাদের, জয়েন্টস এর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা মেনটেন করার জন্য প্রোটিন দরকার। ওই ফ্লুইডটাকে সিনথেসিস করতে গেলে, যার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, এই সাইনোভিয়াল ফ্লুইডকে সিনথেসিস করতে গেলে আমাদের প্রোটিনের প্রয়োজন। ঠিক আছে ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন কারো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ওই যে আমরা ডাল জাতীয় কথা যেটা বললাম, যে আমরা যখন শুধু মুসুর ডাল নিলে তো হয় না, কিন্তু ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের সাধারণত বলেন যে মুসুর ডাল খেতে মানা, তো সব তারা কি খাওয়া সব যায়, ও আচ্ছা সব আচ্ছা। খাওয়া যায়, অ্যানিমাল প্রোটিন খাওয়া যাবে না। আমরা এটা ও নিয়ে পরের দিন আলোচনা করবো। অনেক মিথ রয়েছে আমাদের প্রোটিন সম্পর্কে, অনেক মিথ রয়েছে, তো সেই আচ্ছা জন্যই আমরা আচ্ছা ওটা নিয়ে আলোচনা করবো, অ্যানিমাল প্রোটিন আর প্লান্ট প্রোটিনের ডিফারেন্স কি হতে পারে এবং আদৌ কোনগুলো মিথ আর কোনগুলো অ্যাকচুয়ালি ট্রুথ। ওকে ওকে। আর ম্যাম আর যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে, বাদাম কি সব রকম বাদামই খেতে পারবেন তারা? হ্যাঁ, এটা ডিপেন্ড করে, ক্যালোরির উপর ডিপেন্ড করে। আমরা যত পড়বো আস্তে আস্তে বুঝতে পারবো। এক একটা বাদামের ক্যালোরি ব্যাপারটা আছে, তার ফ্যাট কন্টেন্ট ডিপেন্ড করে, তো এই সবটা মিলিয়ে আমরা বাদামটা তাদেরকে দিতে পারবো। পরিমাণটা সবসময়, পোর্শন সাইজটাকে কন্ট্রোলে রাখতে হয় সবসময়। ম্যাডাম, এই প্রোটিনে যে অনেক সময় যে আমরা যে কাঁচা যে অংশটা, মানে কাঁচা যে খাবো বা যে কোনো সোর্স, প্ল্যান্ট সোর্স গুলো কাঁচা, আর একটা হলো আমরা ডালগুলো তো সাধারণত সিদ্ধ করে খাই, এর মধ্যে কি কোনো প্রোটিনের কোনো সমস্যা হয় বা তার যে? হয় না, প্রোটিনকে যদি আমরা অনেক বেশি হিট দিয়ে ফেলি তাহলেই সমস্যা, যদি সেটা শক্ত হয়ে যায়। যেটা হয় মাছ, দেখবেন মাছ বা ডিম বা মাংস, এগুলোতে কি বলা হয়, বেশি যদি ভাজা হয় তাহলে সেটা শক্ত হয়ে যায়, সেটাতে প্রোটিনের যে গুণাগুণটা সেটা কিছুটা নষ্ট হচ্ছে, বাট আদারওয়াইজ হিটে প্রোটিনের কোনো চেঞ্জেস হয় না। এমনি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা যদি আমরা ব্যবহার করি তাহলে ওটা? নর্মাল টেম্পারেচার, নর্মাল হিটিং টেম্পারেচার আমরা রাখতেই পারি, শুধু অনেকক্ষণ ধরে হিট করব না একদম। এটা বেসিক্যালি মাছ মাংস ডিমের ক্ষেত্রেই বলবো, যেটাতে আমরা দেখে বুঝতে পারবো সেটা শক্ত হয়ে যাচ্ছে। মাংস আপনি যদি অনেক ভেজে ফেলেন একদম শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছ অনেক ভেজে ফেললে কি রকম হবে, একটা রাবারি টেক্সচার চলে আসবে, তো ওই রকম জিনিসটা আমরা করবো না। ম্যাডাম লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো যেমন সয়াবিন, আমরা জানি যে ডালগুলো যে ওটার মধ্যে প্রচুর প্রোটিন থাকে, এখন অনেকে থাইরয়েডিজমের প্রবলেম থাকে, তখন আমাদেরকে ওখানে সাজেশন করা হয় খাওয়া যাবে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা ওগুলি, কিন্তু ওই যে বললাম অনেক ভুল ধারণা রয়েছে, তো সেইগুলো একদম কিছু নয় ওটা। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ম্যাম এক্সকিউজ ঠিক মি। আছে। তাহলে আজকে আমরা এখানেই এন্ড করছি ডিসকাশনটা, ঠিক আছে, প্রোটিনের ওপরে। নেক্সট দিনকে আমরা বাকি যেটুকু রইলো